জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ ৩৫টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। আমার নামে ১০২টি মামলা, খুন হয়েছেন ৫৭ জন কর্মী। বিধানসভায় পূর্বতন সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। সব হিসাব হবে, রেহাই নেই কারো। আরজিকর কাণ্ডে বিধানসভায় হুঙ্কার মুখ্যমন্ত্রী, কেঁদে ফেললেন রত্না দেবনাথ। সিএমকে বলছি, একটা কেউ বাঁচতে দেবেন না। কুণালের কথা শুনে ঋতব্রত সন্দীপনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শুভেন্দুর। মুছে ফেলা যাবে না ফুটেজ, মমতার ভবানীপুর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের। আসল তৃণমূলের কমিটিতে ফিরহাদ অরূপ রথিনদের দল থেকে তাড়ালেন মমতা। দলের ভাঙন ঠেকাতে নয়া কৌশল তৃণমূলের, জনতার দরবার শুরু করছেন মমতা। কার্তিক মহারাজের হাতে বড় দায়িত্ব, কলকাতায় রাস্তার নাম বদলাতে বিশেষ কমিটি করলেন মুখ্যমন্ত্রী। কলকাতায় বজ্রপাত বৃষ্টি, ঝড়ে ভাঙল বহু গাছ। কোচবিহারে বাজ পড়ে মৃত 2, ধুলিয়ানে প্রাণ হারিয়েছেন 4 জন। মধ্যপ্রদেশে মোদীর পছন্দের মুখ্যমন্ত্রী মোহনের বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, অস্বস্তিতে বিজেপি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস্য অভিযুক্ত অভিষেক পোরেল, থানায় ডাক্তারি পড়ুয়া, অভিযোগে অস্বীকার বাংলার ক্রিকেটারের। আপনার সব ল্যাম্পপোস্ট আসল ছিল, বিধানসভায় ঋতুব্রতকে খোঁচা। শুভেন্দু বললেন, আপনার দল আপনাকে সাপোর্ট করছে। আমার দাদা কিন্তু বিজেপির নেতা, মমতার মামলায় শুনানির আগে জানিয়ে দিলেন বিচারপতি। কল্যাণ বললেন, সমস্যা নেই। ধর্ষণে অভিযুক্ত কিভাবে বিরোধী দলনেতা হয়, বিধানসভায় দাঁড়িয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল। আজ দেখুন, বাড়িতে বসে আমার বক্তব্য শুনছেন। বিধানসভায় দাঁড়িয়েই মমতার কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু। তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে ৪০ লক্ষ টাকার প্রতারণা, অভিষেকের আত্মসহায়কের নামে মামলা। কুণালকে চোর স্লোগান, বিধানসভায় নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। আপনি উপেক্ষা করতে পারবেন না, পাল্টা বেলেঘাটার বিধায়ক। পুশব্যাক সমর্থন করলেন ডোমকলের মোস্তাফিজুর, বিধানসভায় কি বললেন একলা বাম বিধায়ক। বিধায়কের নেতৃত্বে চলল বুলডোজার, বাঁকুড়ায় খালি করা হলো স্কুলের জমি, তৃণমূলের মদতে দখল করার অভিযোগ। সরকার বলেনি 10 বছর মুখে লিউকোপ্লাস লাগিয়ে বসে থাকুন, বিদ্রোহী ঋতব্রত বলা শুরু করতেই বেরিয়ে গেলেন কুণাল। বিধানসভায় তৃণমূল ভার্সেস তৃণমূল যুদ্ধ। ঋতব্রতের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা, আমি তৃণমূলেই আছি, স্পষ্ট বার্তা জ্যোতিপ্রিয় মল্লিকের। জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার। 10,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি, বলল শুভেন্দু অধিকারী। মমতায় চেয়ারপারসন, ঋতব্রতদের চাল ভেস্তে দিতে রাতারাতি কমিশনকে চিঠি কালীঘাট তৃণমূলের। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান, অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক, বিচারপতির দৃষ্টি আকর্ষণ। হাওড়ায় টিকিয়াপাড়ায় রেলের জমিতে বসবাস প্রায় 100টি পরিবারের, চলল বুলডোজার, বেআইনি ঝুপড়ি ভেঙে দিল রেল। পঞ্চায়েতের গাছ বিক্রির টাকা পার্টি ফান্ডে জমা, বাঁকুড়ায় তৃণমূল নেতাকে কান ধরে উঠবোস। 11 মাস আমায় বিধানসভার বাইরে রেখেছিল, বলেছিলাম জনতা আছে, শিক্ষা দেবে। বিরোধীদের তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। শুধু কি লক্ষ্মীর ভান্ডার, স্কলারশিপ থেকে এলপিজি, কোন কোন প্রকল্পে দুর্নীতি করেছে টিএমসি, জানালেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় তামান্নার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ, নিহত শিশুর মাকে সুবিচারের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের নতুন নামকরণ সংক্রান্ত মূল্যায়ন কমিটি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নেতৃত্বে কার্তিক মহারাজ। ডিজে মন্তব্যে আরো অস্বস্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা দিতে আদালতে সিআইডি। হাতছাড়া হচ্ছে অভিষেকের প্রাসাদ, হরিশ মুখার্জি রোডের বাড়িতে এবার থাকবেন ফুটপাতবাসীরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে পূর্বতন সরকারের বিরুদ্ধে এক ভয়াবহ সন্ত্রাসের খতিয়ান পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন বিতর্কে অংশ নিয়ে তিনি দাবি করেন, 2021 সালের নির্বাচন পরবর্তী সময়ে বাংলার যে ধরনের হিংসা ও অত্যাচার চলেছে তা কোনো সভ্য দেশ তো দূরের কথা, শত্রু দেশেও কাম্য নয়। 57 জন কর্মীর মৃত্যুর পরিসংখ্যান। মুখ্যমন্ত্রী দিন সরাসরি অভিযোগের আঙুল তোলেন বিগত শাসক দলের দিকে। তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসার বলি হতে হয়েছিল বিজেপি কর্মীদের। তার দেওয়া তথ্য অনুযায়ী বিগত সরকারের আমলে রাজনৈতিক সন্ত্রাসে অন্তত 57 জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় 1 লক্ষেরও বেশি কর্মীকে ঘরছাড়া করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, গণনার কেন্দ্রের ভেতরেই তাকে খুন করা হয়েছিল। আমার নামে 102টি মামলা, নিজের ওপর হওয়া আইনি ও প্রশাসনিক হেনস্থার কথাও এদিন বিধানসভায় আবেগ ও ক্ষোভের সঙ্গে তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, আমার নামে মোট 102টি মামলা দায়ের করা হয়েছিল। এমনকি কর্মসূচির অনুমতি পাওয়ার জন্য আমাকে 104 বার হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অনেক মামলা খারিজ হওয়ার পর হলফনামায় তাকে 35টি মামলার কথা উল্লেখ করতে হয়েছে। বিধানসভার অন্দরেও লাঞ্ছনা। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তৎকালীন সময়ে বিধানসভার অন্দরেও তাকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছিল। তার কথায় তৎকালীন স্পিকার ও শাসক দলের রোষানলে পড়ে আমাকে 5 বার হাউস থেকে বের করে দেওয়া হয়েছিল এবং প্রায় 11.5 মাস আমাকে বাইরে রাখা হয়েছিল। রাজনৈতিক ইঙ্গিত। বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এদিন প্রশ্ন ছুড়ে দেন, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আপনার নামে কটা মামলা আছে? শুভেন্দুর এই পরিসংখ্যান বহুল আক্রমণ বিধানসভার অধিবেশনের বিরোধী শিবিরকে কার্যত কোণঠাসা করে দেয়। রাজনৈতিক মহলের মতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের মূল লক্ষ্য ছিল রাজ্যের মানুষের কাছে বিগত সরকারের সন্ত্রাসের রাজত্ব পুনরায় মনে করিয়ে দেওয়া এবং বর্তমানে সরকারের দেওয়া জিরো টলারেন্স নীতির যৌক্তিকতা প্রমাণ করা। বছর দুয়েক আগের নারকীয় স্মৃতি আজও দগদগে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের সেই মর্মান্তিক ঘটনা, যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, তা নিয়ে মঙ্গলবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে হুঙ্কার ছাড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতি, অপশাসন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে নতুন সরকারের জিরো টলারেন্স নীতি স্পষ্ট করে তিনি জানিয়ে দিলেন, আরজিকর কাণ্ডের বিচার হবেই এবং অপরাধের সমস্ত হিসাব কড়ায় ঘণ্টায় নেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রীর মুখে মেয়র নামে এক বিচারের আশ্বাস শুনে গ্যালারিতে বসে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। এদিন বিধানসভায় নিজের জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে রাজ্যে নারী নির্যাতন রুখতে এবং অপরাধীদের কঠোর শাস্তি দিতে সরকার নতুন আইন আনার কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তিনি বলেন, নারীদের ওপর হওয়া সমস্ত অত্যাচারের দ্রুত ও নিরপেক্ষ বিচারের স্বার্থে আমরা ইতিমধ্যেই 2টি বিশেষ কমিশন গঠন করেছি, যা রাজ্য ক্যাবিনেটের অনুমোদনও পেয়েছে। তৃণমূল জমানার একাধিক বিতর্কিত ঘটনার কথা উল্লেখ করে শুভেন্দু জোরের সঙ্গে বলেন, আরজিকরের প্রকৃত বিচার হবে। অভয়ার বিচার ছিনিয়ে আনতেই বাংলার মানুষ এই সরকারকে জিতিয়ে এনেছে। ইতিমধ্যেই 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। বাকি যতটুকু আবর্জনা রয়েছে তাও পুরোপুরি পরিষ্কার করা হবে। শুধু অভয়া নয়, তামান্নার মা ও বিচার পাবেন। বিচার পাবে রামপুরহাটের আদিবাসী কন্যার পরিবারও। কামতুনি, হাঁসখালি কিংবা কসবা ল কলেজের মতো সমস্ত ঘটনায় সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরই নতুন সরকারের নির্দেশে ধুলো ঝেড়ে নতুন করে খোলা হয়েছে আরজিকর ফাইলস। এই মামলার তদন্তে এবার নজিরবিহীন তৎপরতা দেখা যাচ্ছে। মাসখানেক আগে মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ 3 জন শীর্ষ আইপিএস অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর জেরার মুখে পড়েছেন আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্ত। তদন্তকারীরা ইতিমধ্যেই এই 2 পুলিশ অফিসারের বয়ান রেকর্ড করেছেন। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তৎকালীন সিপি বিনীত গোয়েলকেও তলব করেছিল সিবিআই, যদিও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হঠাৎই ওয়েলে নেমে বিরোধিতা করতে শুরু করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সমর্থিত তৃণমূল কংগ্রেস। এরপর থেমে যান মুখ্যমন্ত্রী, চুপ করে দাঁড়িয়ে মিটিমিটি হাসেন। সেই সময় ওঠেন কালীঘাটপন্থী নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। ঋতব্রতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। পাল্টা মুখ্যমন্ত্রী কি বললেন? কুণাল ঘোষ বলতে শুরু করেন, মুখ্যমন্ত্রী যা যা ব্যবস্থা নিয়েছে তার পূর্ণ সমর্থন করছে, কিন্তু যারা যারা হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছেন তাদের একটাকে বাঁচতে দেবেন না। আর আপনারা যেটা নারী নির্যাতন বলছেন, ঋতব্রত একজন বাজে লোক। এটা বলতেই মাইক বন্ধ করে দেওয়া হয় কুণালের। তারপর কুণাল বসে পড়েন। এরপর ফের বলা শুরু করে শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 28 এর মধ্যে 20 জন সাংসদ নেই, 80-র মধ্যে 62 বিধায়ক নেই। আপনাদের এই দৈন্য দশার জন্য আপনারা নিজেরাই দায়ী। এরপর কুণালের উদ্দেশ্যে বলে, আগে সন্দীপন সাহা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন পুলিশ ব্যবস্থা নিয়েছেন। আপনারা যদি ওদের বিরুদ্ধে চুরি, দুর্নীতি, ট্রিপল, লুকিয়ে রাখা অবৈধ সম্পত্তি করার তথ্য থাকলে আমাদের দেবেন, আমরা ব্যবস্থা নেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় এমনই সওয়াল করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভবানীপুরের ফলাফল সংক্রান্ত মামলার শুনানিতে কল্যাণ আর্জি জানান যাতে দ্রুত এই মামলায় নির্দেশ দেয় হাইকোর্ট, দ্রুত হয় নিষ্পত্তি। শুনানি শেষে দিন ভবানীপুরের গণনার কেন্দ্রের যাবতীয় সিসিটিভি ফুটেজের সংরক্ষণের নির্দেশ দেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। কোন অভিযোগে মামলা? 2026-এ ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্র থেকেই 15,105 ভোটের ব্যবধানে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন
শুভেন্দু অধিকারী। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করেই মামলা করেন মমতা। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন তিনি। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। 12 রাউন্ডের পর সব বদলে যায়। মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গণনার দিনের কথা উল্লেখ করে বলেন, গণনার দিন 12 রাউন্ড পর্যন্ত ঠিক চলছিল, মমতা এগিয়েছিলেন। এরপর সব বদলে যায়। তৃণমূলের এজেন্টদের মারধর করা হয়, বের করে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী সেই কাজে বিজেপির এজেন্টদের সাহায্য কাজ করে। 13 রাউন্ড থেকে অস্বাভাবিকভাবে সব বদলে যায়। সিসিটিভি ক্যামেরায় সব রেকর্ড আছে। রিটার্নিং অফিসারকে নিয়ে অভিযোগ। আইনজীবী কল্যাণ এদিন আরও দাবি করেন, ভবানীপুরের রিটার্নিং অফিসার, যিনি নন্দীগ্রামের ইলেকশন অফিসার ছিলেন, তাকে নিয়ে আপত্তি থাকা সত্ত্বেও তাকে রিটার্নিং অফিসার হিসেবে রাখা হয়। পরে তাকে মুখ্যমন্ত্রীর অফিসে জয়েন্ট সেক্রেটারি পদে দায়িত্ব দেওয়া হয়। রাজ্যের তৎকালীন মুখ্য নির্বাচনী আধিকারিককে মুখ্য সচিবের দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। সূর্যনীল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক কাউন্টিং এজেন্টকে মারধর করা হয় বলে অভিযোগ তুলেছেন কল্যাণ। তার দাবি, জেনারেল অবজারভারকে বলেও কোনো কাজ হয়নি। মমতার তরফে আইনজীবী অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার আবেদন করেন। সিসিটিভি ফুটেজ সংরক্ষণ এবং ইভিএম সংরক্ষণের আর্জিও জানান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতিকে বলেন, মানুষের ধারণা বদলে দিন। অনেকেই মনে করেন এই ধরনের মামলার নিষ্পত্তি হয় না, সেই ধারণা বদলে দিন, দ্রুত নির্দেশ দিন। বিচারপতির নির্দেশ, ভবানীপুর নির্বাচনে গণনা কেন্দ্রের যাবতীয় সিসিটিভি ফুটেজের সংরক্ষণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ ছাড়া মুছে ফেলা যাবে না ওই ফুটেজ। সব ইভিএম ও ভিভিপ্যাট সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 2 মাস পর ফের এই মামলার শুনানি হবে। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খানদের বহিষ্কার করল কালীঘাট তৃণমূল। গতকাল সোমবার রাতে ফিরহাদ, অরূপ সহ একগুচ্ছ নেতাকে শোকজ করা হয়েছিল। সেই শোকজের উত্তর পাওয়ার আগেই কাল বিলম্ব না করে তাদের বহিষ্কার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে জানা গেছে, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রথিন ঘোষ, বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন, স্নেহাশিস চক্রবর্তীদের বহিষ্কার করা হয়েছে। ফিরহাদরা ইতিমধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, আসল তৃণমূলের কমিটিতেও অনেকেই রয়েছেন। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা, জাভেদ খানও দলের গুরুত্বপূর্ণ মুখ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছিলেন তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। ঘটনাক্রমে তাদের সকলেই এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূলে। আরও নতুন নাম আগামী দিনে যুক্ত হতে পারে, সেই ইঙ্গিত দিয়েছেন ঋতব্রত। গতকাল সেই আসল তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকও হয়েছে। সোমবার নিউটাউনের 5 তারা হোটেলে তাদের নেতৃত্বে দলের বিশেষ অধিবেশনে নতুন করে ঘোষণা করা হয়েছে জাতীয় কর্মসূচি। তাতে মমতা কিংবা অভিষেকের কোনো জায়গাই হয়নি। দলের চেয়ারপারসন হয়েছেন অরূপ রায়, সাধারণ সম্পাদক ঋতব্রত সহ 4 জন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন তাদের সঙ্গে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা রয়েছেন। তাই নিয়ে জোর জল্পনা দেখা দেয়। শুধু তাই নয়, মঞ্চে ঋতব্রতের পাশে বসেছিলেন হাওড়ার বিধায়ক মমতার স্নেহধন্য অরূপ রায়। মঞ্চে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিনরা। এরপর রাতেই কালীঘাট তৃণমূলের পক্ষ ফিরহাদ, অরূপ সহ একগুচ্ছ নেতাকে শোকজ করা হয়। আজ মঙ্গলবার দুপুরেই কালীঘাট তৃণমূলের পক্ষে তাদের বহিষ্কার করা হলো। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায় সহ 8 জনকে বহিষ্কার করা হলো। তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। প্রতিদিন একের পর এক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিচ্ছেন। এই আবহে দলের নেতাদের বাঁচাতে নতুন কৌশল নিচ্ছে মমতাপন্থী তৃণমূল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সংগঠনের শীর্ষ নেতৃত্ব বাদে বাকি কমিটিতে কোনো নেতাদের মনোনীত করার ক্ষেত্রে তাড়াহুড়ো করা হবে না। নেতারা যাতে টার্গেট না হয় সে কারণেই এই সিদ্ধান্ত। এদিকে দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে এবার থেকে প্রত্যেক দিন কালীঘাটে নিজের বাসভবনে জনতার দরবারে বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটিতে নেতা মনোনীত করার ক্ষেত্রে কেন তাড়াহুড়ো করছে না তৃণমূল? দলত্যাগীদের সম্পর্কে মমতাপন্থী তৃণমূলের ব্যাখ্যা, মূলত 2টি পদ্ধতিতে দলত্যাগ করানো হচ্ছে। প্রথমত ভয় দেখানো, আর দ্বিতীয়ত টাকার লোভ। তবে এখনই আদালত, নির্বাচন কমিশনের কাছেও ছুটছে না তৃণমূলের পুরনো শিবির। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আইপ্যাকের মতো সংস্থার উপর 100% ভরসা করা হবে না। দল চালাতে আগের মতো সংগঠন মজবুত করাই মূল লক্ষ্য। 26-এর নির্বাচনে ভরাডুবির পর আইপ্যাকের বিরুদ্ধে একের পর এক নেতা সরব হয়েছিলেন। সেই কারণেই আর ভোট কুশলী সংস্থার উপর পুরোপুরি ভরসা রাখতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। মমতার জনতার দরবার, দলের নেতারা যখন হাত ছাড়লেন তখন মানুষের উপর ভরসা রাখতে চাইছেন মমতা। সংগঠনও হাতছাড়া হওয়ার পথে। এই অবস্থায় এবার থেকে প্রত্যেক দিন কালীঘাটে নিজের বাসভবনে জনতার দরবারে বসবেন মমতা। প্রত্যেক দিন দুপুরে 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দলের নেতা, কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে
কথা বলবেন তিনি। জনতার দরবার হবে তৃণমূলের পার্টি অফিসেও। সেখানে থাকবেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার জনতার দরবার নিয়ে এদিন বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, শুধু ওই কয়েক ঘন্টা নয়, মমতা দি রাত 2-2:30 পর্যন্ত ফোনে থাকছেন, সব সামলাচ্ছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিশানা করে তিনি বলেন, তারা তো এলাকায় যান না, কর্মীদের সঙ্গেও নেই। কলকাতা শহর থেকে মুছে ফেলা যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার অন্দরে দাঁড়িয়ে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শহরের বিভিন্ন রাস্তা ও এলাকার নাম পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের নামকরণ মূল্যায়ন কমিটিও গড়ে দিয়েছেন তিনি, যার নেতৃত্বে থাকছেন ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যুক্ত পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে কলকাতার পার্ক সার্কাস এলাকার সুরাবর্তী অ্যাভিনিউ। সম্প্রতি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে এই রাস্তার নাম বদলে গোপাল মুখার্জি রোড করার সিদ্ধান্ত নেয়। পশ্চিমবঙ্গ দিবসের সময় নেওয়া এই সিদ্ধান্তকে সোশ্যাল মিডিয়ায় আগেই স্বাগত জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছিলেন, এটি শুধুমাত্র একটি নাম পরিবর্তন নয়, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সংশোধন। তবে এই নাম বদল ঘিরেই শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক। বিধানসভায় বিষয়টি নিয়ে সরব হলো বিরোধী দলনেতাও। ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সরগরম হয় অধিবেশন। কার্তিক মহারাজের নেতৃত্বে নতুন কমিটি শহরের নাম পরিবর্তনের এই প্রক্রিয়াকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনতে স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, কলকাতায় কোনো মুঘল বা ব্রিটিশের নামাঙ্কিত রাস্তা বা এলাকা রাখা যাবে না। কোন কোন নাম পরিবর্তন করা প্রয়োজন তা চূড়ান্ত করবে কার্তিক মহারাজের নেতৃত্বাধীন এই কমিটি। কেন বাদ যাচ্ছে সুরাবর্তীর নাম, ইতিহাস মনে করালেন মুখ্যমন্ত্রী। সুরাবর্তী অ্যাভিনিউ এর নাম বদল নিয়ে তৈরি হওয়া বিতর্কের জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দেন, এই কলকাতার সুরাবর্তীর নাম আর থাকবে না। এর নেপথ্যে এক ইতিহাসও স্মরণ করিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বিপ্লবী বীণা দাসের কথা আমাদের ভুলে গেলে চলবে না। ব্রিটিশ লাট সাহেব স্ট্যানলি জ্যাকসনের ওপর যখন বীণা দাস গুলি চালিয়েছিলেন, তখন এই সুরাবর্তী ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি দেশের পাশে না দাঁড়িয়ে বিপ্লবী বীণা দাসকে ব্রিটিশদের হাতে ধরিয়ে দিয়েছিলেন। আর সেই পুরস্কার হিসেবেই পরবর্তীকালে ব্রিটিশরা তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করে। একজন দেশদ্রোহীর নাম কলকাতার বুকে থাকতে পারে না বলেই সওয়াল করেন তিনি। স্বভাবতই কার্তিক মহারাজের নেতৃত্বে এই কমিটি গঠন এবং কলকাতার বুক থেকে মুঘল ব্রিটিশ আমলের নাম মুছে ফেলার এই সিদ্ধান্ত রাজ্যের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করলো। এখন দেখার এই কমিটির সুপারিশে কলকাতার আর কোন কোন চেনা রাস্তার নাম আগামী দিনে বদলে যায়। কলকাতার ধর্মতলা হাইকোর্ট চত্বরে গাছ পড়ে আটকে গিয়েছে পথ, তৈরি হয়েছে তীব্র যানজট। স্কুল কলেজ ছুটির পরে বাড়ি ফিরতে গিয়ে বিপাকে পড়েন পড়ুয়া এবং অভিভাবকেরা। আকাশ কালো করে মঙ্গলবার দুপুর থেকে ঝড় বৃষ্টি শুরু হয় কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলায়। বৃষ্টি শুরু হওয়ার আগে বাজ পড়তে শুরু করে। বজ্রপাতের কারণে রাজ্য জুড়ে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। কোচবিহারে বাজ পড়ে প্রাণ হারিয়েছেন 2 জন। মুর্শিদাবাদের ধুলিয়ানে প্রাণ হারিয়েছেন 4 জন। মালদহে প্রাণ হারিয়েছেন 2 জন। পুরুলিয়ায় মারা গিয়েছেন 2 জন। ঝড়ের দাপটে ধর্মতলা, মৌলালী সহ কলকাতার বেশ কিছু জায়গায় ভেঙে পড়েছে গাছ। তার জেরে ব্যাহত হয় যান চলাচল। বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। হাওড়া, হুগলি, উত্তর ও 24 পরগনাতেও ঝেঁপে নামে বৃষ্টি। পুরুলিয়াতেও একই পরিস্থিতি। হাইকোর্ট চত্বরে ভেঙে পড়েছে গাছ। মঙ্গলবার দুপুর 2টো নাগাদ কলকাতায় শুরু হয় বৃষ্টি। সেই সঙ্গে মুহুর্মুহু বাজ পড়ে। শহরে বেশ কিছু জায়গায় ইতিমধ্যে জল জমেছে। কলকাতার ধর্মতলা হাইকোর্ট চত্বরে গাছ পড়ে আটকে গিয়েছে পথ। কিছু রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। স্কুল কলেজ ছুটির পরে বাড়ি ফিরতে গিয়ে বিপাকে পড়েন পড়ুয়া এবং অভিভাবকেরা। হাওড়া অফিস জানিয়েছে, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন্টায় ঝড়ের গতিবেগ হতে পারে 40 থেকে 50 কিলোমিটার। ওই জেলাগুলিতে সারাদিনের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার দুপুর 2টো থেকে পরের 3 ঘন্টা কলকাতা, হাওড়া, উত্তর ও 24 পরগনা, হুগলি, নদিয়ার কিছু অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহারের মাথাভাঙা শীতলকুচি ব্লকের সাঁটিমারি এলাকায় বজ্রপাতে মৃত্যু হয়েছে এক বধূর। মৃতার নাম মেনকা বর্মন, বয়স 59 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে জমি থেকে গরু আনতে গিয়েছিলেন তিনি। সেই সময় বাজ পড়লে ঝলসে যান মেনকা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোচবিহারের ছুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ময়নাগুড়ি এলাকায় চাষের জমিতে কাজ করার সময় বাজ পড়ে মারা যান 20 বছরের এক যুবক। তার নাম আরমান হোসেন। পুরুলিয়ায় বাজ পড়ে আহত হয়েছেন 8 জন। আহত হয়েছেন 6 জনের বাড়ি জয়পুর থানা এলাকায়।
এবং দুজনের বাড়ি বড়াবাজার থানা এলাকায়। ৮ জনকে পুরুলিয়া মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। 2 জনের মৃত্যু হয়েছে। মালদহের বৈষ্ণবনগর এলাকায় পাট খেতে বাজ পড়ে 2 জন কৃষকের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ান গঙ্গাঘাট থেকে মালদহের পারলালপুর ঘাটের উদ্দেশ্যে যাত্রা করেছিল একটি নৌকা। তাতে সওয়ার ছিলেন 25 থেকে 30 জন যাত্রী নিয়ে নৌকাটি গঙ্গা পেরিয়ে পারলালপুর ঘাটে পৌঁছেছিল। পরে অধিকাংশই শামশেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের বিরুদ্ধে জমি নিয়ে এক বড় ধরনের কেলেঙ্কারির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে রীতিমতো বিরক্ত এবং দলের অন্দরে তারা মোহন যাদবের অপসারণ দাবি করেছেন বলে খবর। অন্যদিকে মধ্যপ্রদেশ কংগ্রেস মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে পথে নেমেছে। মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার অবশ্য এখনো পর্যন্ত এই অভিযোগ নিয়ে মুখ খোলেনি। 3 বছর আগে 2023 এ 4 বারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে সরিয়ে রাজ্য রাজনীতিতে অপরিচিত মুখ তথা প্রথমবারের বিধায়ক মোহন যাদবকে মুখ্যমন্ত্রী করে বিজেপি। দলীয় সূত্রে খবর, ওই সিদ্ধান্ত ছিল স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু মোহন যাদব ও তার পরিবারের রিয়েল এস্টেট বিজনেস তথা জমিবাড়ির ব্যবসা নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশ তাকে মুখ্যমন্ত্রী করা নিয়ে আপত্তি তুলেছিলেন। এখন দেখা যাচ্ছে সেই ব্যবসা ঘিরেই গুরুতর অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তদন্ত রিপোর্টে বলা হয়েছে 2023 ডিসেম্বরে মোহন যাদব মুখ্যমন্ত্রীর হওয়ার পর তার পরিবার ও আত্মীয় স্বজনেরা মিলে 137টি প্লট কিনেছেন। সেখানে জমির পরিমাণ 168 একর, যার বাজার মূল্য আনুমানিক 45 কোটি টাকা। কংগ্রেসের যোগাযোগ বিষয়ক সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্সপোস্টে লিখেছিলেন, মধ্যপ্রদেশে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের লুটপাট ইঞ্জিন পুরোদমে চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিজেই এই লুটপাটের মূল পরিকল্পনাকারী। অভিযোগ বা তদন্ত নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি অভিষেক। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে রয়েছেন। ফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে অভিষেক বলেন, এখন আমি ভালো খেলছি, তাই এমন নানা কথা উঠে আসছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসীর অভিযোগ উঠল বাংলার ক্রিকেটার অভিষেক পোরেলের বিরুদ্ধে। হুগলির মগরা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কর্ণাটকের এক তরুণী ডাক্তারি পড়ুয়া। যদিও অভিষেকের দাবি তার বিরুদ্ধে ওঠা এইসব অভিযোগের কোনো সত্যতা নেই। পুলিশ সূত্রে খবর, ওই তরুণী দাবি করেছেন তার সঙ্গে অভিষেকের 3 বছর সম্পর্ক ছিল। তারা ঠিক করেছিলেন বিয়ে করবেন, কিন্তু বছর দেড়েক আগে তাদের মধ্যে সমস্যা হয়। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু সেই সময় অভিযোগ দায়ের হয়নি। এবার মগরা থানায় বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো। মঙ্গলবার ওই তরুণী তার মায়ের সঙ্গে থানায় যান।